নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এক পাতা গল্পে আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাঁচি জড়িয়ে বেঁধে নাও। বাইরে নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গায় ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নিপেনবাবু কাজ শেখানোর জন্য এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগতেই তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নিপেনবাবুকে বললুম, টেন্ডেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটির দুই পার ভরে সবুজ সবুজ লতানো গাছ, নীল পাপড়ি বন, অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের মধ্যে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাস মাথা দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কাটা ঘাসগুলোর মাঠের মাঝে সব পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক চিকচিক করছে। নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনগুলো ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জয়াফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা খাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় সেই নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই, সামনেরটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা, রসুলপুর হলো এ গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাত। আপনারা তো। আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই তাহলে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানে একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে হতে পারে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপের কাজ আরম্ভ হয়ে গেল। নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশি মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমাজমি অনেক, তাকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে অনেকে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলো একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষা নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? কিছু হয়েছিল? নিপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি কথা, শুনিনি তো আগে কখনো।
আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন তাদের আর কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিতপাবন চৌধুরী মশাইয়ের খুব নামডাক ছিল। এই পতিতপাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স 55 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাত। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা মুখে, চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর স্থির শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়ো শাশুড়িদের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেঁষ নিতে চান না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যেই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোক ভিড় করে সেদিন ঘর থেকে আর বেরোই না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে হাত বুলিয়ে পাঠাতে চায়। সে জনে জনের পায়ে পড়ে, এ ওর কাছে কাকুতিমিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরের শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখলেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন স্বামীর ঘরে যেতে চাইত না। বাড়ির শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড় ভয় করে, আমায় ওরকম করে পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল। একদিন সকলে মিলে তাকে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এরকম ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বলল, পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হলো, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজ মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। আজ পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না। অনেকদিন এটা নিয়ে নড়াচড়া চলল, তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হল। এই মাঠের পূবধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মোজে বাঁয়র হয়ে গিয়েছে তো সেদিন। আমার ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকো চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করল। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর হবে খুব। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নির্ভীত দূরের বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি।
কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সমুখ জ্যোৎস্নারাত্রে অনেক নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছটার নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে যেন খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম্য বধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন, নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পরই শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকেই বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা রকম কথাবার্তার পর তিনি আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। বাঁ দিকে দূরে একটা পুরনো ইটের পাজায় খানিকটা জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকার গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতক গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান হয়তো সে ওর মধ্যেই লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে, মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন ও অপরাজিত ফুলের রং, এর সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার কত দেরি। সন্ধ্যা হয়ে গেল। বনের উপর নবমীর চাঁদ উঠল। একটু পরই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আঁধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নারাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগের সেই লজ্জাকুণ্ঠিত ভীরু পল্লী বধূটির মতো। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ। এরকম আরও গল্প শুনতে একপাতা গল্পের সঙ্গে থাকুন, আর এরকম আরও গল্প পড়তে ekpatagolpo.com ভিজিট করুন। ধন্যবাদ। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।